এখন যে তারা আবার নতুন করে বিপ্লবী সরকারের আলাপ দিচ্ছে, এনসিপি এবং জামায়াত বলেছে, প্রধান উপদেষ্টাও তাদের সঙ্গে সহমত বা একমত পোষণ করেছেন, তো তিনি কি আবার হঠাৎ করে সাংবিধানিক ঘোষণা দিয়ে দিতে পারেন নাকি? না, এইটা এইটা জানার জন্য ওনার ফরহাদ মাজারের কাছে যাওয়া উচিত। ওনাদের প্রিয় পাত্র ফরহাদ মাজারের কাছে গেলে খুব ভালো উত্তর পাবেন উনি। ফরহাদ মাজার বহু আগেই বলে দিয়েছেন যে জাতীয় বিপ্লবী সরকার গঠনের যে উদ্যোগটা, সেটা আগস্ট মাসেই মৃত্যু হয়েছে। ওরা যখন আগস্টে যখন এই এই সংবিধান ছুঁয়ে শপথ নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট গঠন করেছেন, তখনই বিপ্লবী সরকার গঠন করার সম্ভাবনাটা মৃত্যু হয়েছে। এটিকে আর তাজা করার কোনো সুযোগ নেই। তো নতুন করে আবার এই আলাপটা দিচ্ছে কেন? এই আলাপটা দিচ্ছে হচ্ছে যে এই অন্তর্বর্তী ইয়ের আপনি তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত যে মামলাটি, সেই রায়টি যেন পিছিয়ে যায়, সেই জন্য দেওয়া। একবার জাতীয় সরকার, একবার জাতীয় সরকার, একবার বিপ্লবী সরকার, একবার কেয়ারটেকার সরকার, একবার অন্তর্বর্তী সরকার, এই ধরনের একাধিক কথা বলে এই ব্যাপারটাকে ধূম্রজাল সৃষ্টি করে মামলার রায়টা যেন পিছিয়ে যায়, সেই চেষ্টা করা। তো আপনার কি মনে হয় এই সাংবিধানিক সরকারের পক্ষে বিএনপি অবস্থান নিলে তারা ঘোষণা দিয়েও দিতে পারে? না, বিএনপি অবস্থান নিলেও ঘোষণা দিতে পারে না। বিপ্লবী সরকার গঠনের কতগুলো ক্রাইটেরিয়া থাকে। বিপ্লব সংগঠনের পরে বিপ্লব সংগঠিত যারা করেছিল, সেই স্টেক হোল্ডার যারা, তারাই এই ঘোষণাটা দিতে পারে। এখন স্টেক হোল্ডার ভাগাভাগি হয়ে গেছে। গত 15 মাসে একাধিক দাবিদার এসেছে স্টেক হোল্ডারের। কোন স্টেক হোল্ডারের দাবি কিন্তু প্রতিষ্ঠিত হয়নি এখন পর্যন্ত। অফিসিয়ালি আপনি কি বলতে পারবেন যে জামাত শিবিরের নেতৃত্বে বিপ্লবটি হয়েছিল? পারবেন না। অফিসিয়ালি কি ডক্টর ইউনূস বলতে পারবে যে এনসিপির নেতৃত্বে হয়েছিল? কারণ তখন এনসিপি গঠনই হয়নি। অফিসিয়ালি বিএনপিও বলতে পারবে না যে শুধুমাত্র বিএনপির নেতৃত্বে হয়েছে। সুতরাং আপনি যেহেতু ক্রেডিট কাউকে দিতে পারবেন না, একক দলকে, তাই এইটি যে বিপ্লবী সরকার বা বিপ্লবী অভ্যুত্থানের ফলে নির্মিত সরকার, এইটি ঘোষণা দেওয়ার সুযোগ এখন আমি। তার মানে একটা জটিল সংকটে এই সরকার পড়েছে, তাই তো? অবশ্যই পড়েছে, জটিল সংকটে পড়েছে। তো সেখান থেকে তারা কিভাবে আমি দেখলাম আজকে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলছেন তাকে চাকরি খুঁজতে হবে, প্রধান উপদেষ্টা বলছেন তিনি বাঁচতে চান। এগুলো কিসের ইঙ্গিত তাহলে? ওগুলো ভুয়া কথা, ওগুলো বাকওয়াজি, ওগুলা মানুষকে প্রলুব্ধ করা। মেইনলি যে সংকটে পড়েছে, সেই সংকট থেকে বাঁচার উপায়টা হচ্ছে, আমি যেটা আগেই বলেছি, সংকট তৈরি করা। সংকট তো এমনিতে তৈরি হবে, কিছু সংকট, সাংবিধানিক সংকট তৈরি হয়ে আছে, কারণ সাংবিধানিক ভাবে সবকিছুই তো অবৈধ। আমি যদি সংবিধান অনুযায়ী আপনি যদি দেখেন, 106 ধারা থেকে শুরু করে তত্ত্বাবধায়ক সরকার গঠন থেকে, ইন্টারিম গভর্নমেন্ট গঠন থেকে শুরু করে, এই যে ট্রাইব্যুনাল গঠন থেকে শুরু করে, এই ট্রাইব্যুনালের অধীনে যত মামলা, সবকিছুই কিন্তু অবৈধ। তো সেই অবৈধ জিনিসটাকে একটা পর্যায়ে এসে যে কেওয়াস তৈরি হবে, এখন যে কেওয়াসটি তৈরি হচ্ছে, এটি সরকার চায় যে কেওয়াসটি তৈরি হলে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাবে, যে নির্বাচন করা সম্ভব হচ্ছে না এই সমস্যার সমাধান না করা পর্যন্ত। সরকার তো চাচ্ছেই। এই যে প্রেস সেক্রেটারি বলছেন যে চাকরি খুঁজতে হবে, প্রধান উপদেষ্টার কথা বললেন আপনি, যে তিনি চাচ্ছেন যে সেফ এক্সিট, এগুলো হচ্ছে পরিস্থিতিটাকে জটিল করে ঘোলাটে করে এইটা প্রমাণ করা যে ফেব্রুয়ারি মাসে ঘোষিত নির্বাচনটা করার মতন পরিস্থিতি বাংলাদেশে এখন নেই। নির্বাচন পেছায়। আমার না একটা প্রশ্ন অনেকবারই মনে হয় যে করব কিন্তু বিভিন্ন কারণে প্রসঙ্গটি আসে না। বাংলাদেশে তো এখন সাংবিধানিক পদের 2 ব্যক্তি আসলে আছেন। এক হচ্ছে রাষ্ট্রপতি, আর এক হচ্ছেন স্পিকার। স্পিকার শিরীন শারমিন চৌধুরী আমরা জানি যে সেনা হেফাজতে আছেন, এখনো আছেন, তো তাকে প্রকাশ্য করছে না কেন? এটার সঙ্গে কি কোনো এই সমস্ত জটিল হিসাব নিকাশের কোনো সম্পর্ক আছে কিনা? না, তাকে কি করে আনবে? আপনি সংসদ বাতিল করলে তো স্পিকার বাতিল হয়ে যায়। তো এই সরকারই যদি অবৈধ হয়, তাহলে তাদের তো বাতিল করার সংসদও সেটাও অবৈধ, তাদের ওই নির্দেশনাই তো অবৈধ। সেটা তো অবৈধ, আপনাকে করতে হবে কোর্ট থেকে। কোর্টকে তো বলতে হবে যে আমরা যে রায় দিয়েছিলাম 106 ধারা বলে, সেই রায়টি ছিল যেটা, সেই অনুযায়ী সরকার গঠিত হয়নি, সুতরাং এই সরকার অবৈধ। কোর্টকে তো এটা বলতে হবে, কোর্ট তো এটা বলছে না। তাহলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কেন এরকম হেফাজতে রেখে দিয়েছে এই একদম
14 মাস হয়ে গেল। এটার নেপথ্যে কোনো কিছু আছে কিনা? এটার নেপথ্যে কোনো কিছু নাই, কারণ শিরীন শারমিন চৌধুরীকে যদি আপনি জেলে পাঠান বা সেনা হেফাজতে রাখেন, যেটাই রাখেন, তিনি কারাবন্দী আছেন, তার অবস্থান যেখানেই থাকুক। তিনি তো সংসদে নেই, সংসদ তো কার্যকর নেই, সংসদ তো ভেঙে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া সংসদ ভাঙা যায় না, প্রধানমন্ত্রীর লিখিত অনুমতি ছাড়া প্রেসিডেন্ট সংসদ ভাঙতে পারেন না, তারপরেও তো ভেঙে দিয়েছে। হুম। এখন সবগুলো আইনেরই কিন্তু ব্যত্যয় ঘটেছে। এখন আপনি কোনটাকে মেরামত করতে যাবেন, এবং এই মেরামত গুলো করবে কারা? মেরামত গুলো করবে হচ্ছে সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টে যদি আপনার পছন্দের লোক থাকে, সুপ্রিম কোর্ট যদি আপনার কথা আমলে নেয়, তাহলে তো মেরামতটা হলো না। এখন সুপ্রিম কোর্টে যে বিএনপি যদি আপত্তি করে, জামাত যদি আপত্তি করে, এনসিপি যদি আপত্তি করে, আওয়ামী লীগ যদি আপত্তি করে, জাতীয় পার্টি যদি আপত্তি করে, তাহলে সুপ্রিম কোর্ট সেটি শুনতে হবে তাকে। অধিকাংশ জনসাধারণের পার্টি, অধিকাংশ গণমানুষের প্রতিনিধি, তারা তো কেউ যাচ্ছে না সেখানে। হুম। সুপ্রিম কোর্ট স্বপ্রণোদিত হয়ে কোনো কিছু করতে চাচ্ছে না এবং চাইবেও না। তো এই সরকারের সামনে কোনো পথ কি আসলে খোলা আছে, যে একটা সমাধানের দিকে অগ্রসর হওয়ার মতো কোনো পথ কি দেখেন এই সরকারের সামনে? না, সরকার তো সমাধানের পথ চাচ্ছেন না। সরকার চাচ্ছে নির্বাচন না করে অনির্দিষ্টকাল এইভাবে থাকতে। এখন বাধ্য হয়ে তাকে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিতে হয়েছে। তো ঘোষণা দিতে হওয়া, আর আপনি যাবেন কক্সবাজারে বেড়াতে, আপনি বললেন পরিবারে, কিন্তু আপনি টিকিট করলেন না, আপনি টিকিট বুক করলেন না, আপনি হোটেল রিজার্ভ করলেন না, আপনি কোনো কিছুই করলেন না, কিন্তু আপনি বাড়িতে বললেন যে আমি কক্সবাজারে যাব। তাহলে কি যাওয়া হলো? আপনি ফেব্রুয়ারির নির্বাচনের কথা ঘোষণা করার পরে আপনি নির্বাচন কমিশনকে দিয়ে বারবার বলাচ্ছেন যে নির্বাচনী ট্রেন ছেড়ে দিয়েছে, নির্বাচনের ব্যাপারে আমরা দ্রুত গতিতে অগ্রসর হচ্ছি। কিভাবে অগ্রসর হচ্ছেন? আপনি তো স্টেক হোল্ডার গুলোকে মীমাংসা করতে পারেন। আপনি পিআর পদ্ধতি হবে না, আপনি এটি তো এখন পর্যন্ত আইনত বলেন। জামাতের যে দাবি পিআর পদ্ধতি, সেটা যে আপনারা নাকচ করে দিয়েছেন তাও তো বলেননি। আবার যে বিএনপি বলছে যে পিআর পদ্ধতি না, আগের পদ্ধতিতে নির্বাচন হবে, সেটিতে যে আপনারা টিক মার্ক দিয়েছেন সেটিও বলেননি। এনসিপি যে বলছে যে আগে গণভোট হবে, গণভোটের পরে যে সংসদীয় নির্বাচন হবে, আপনারা সেটিও তো খারিজ করে দেন। সুতরাং আপনারা সব সব জিনিসগুলোকেই সজীব রেখেছেন, সবগুলো রাস্তাই আপনারা সজীব রেখেছেন, সবগুলো রাস্তা দিয়েই আপনারা বাইপাস করার সুযোগ রেখেছেন। আপনারা চাচ্ছেন যে যে কোনো ভাবে হোক নির্বাচনটাকে ভন্ডুল করে যে অবস্থা চলছে এখন, যেভাবে সরকার চলছে, এভাবে আরো 1-1.5 বছর চলুক। তো ধরেন কথার কথা, তারা এভাবে করেই মানে একটা জগা খিচুড়ি পাকিয়ে 1-1.5 বছর থাকলো, দেন এই 1-1.5 বছর থাকলে তাদের যে প্রধান দুইটি স্টেক হোল্ডার জামাত এবং এনসিপি, এদের সমর্থন পাবে। তারা তো নির্বাচন চায় না। হুম তারা সরকারকে দৃঢ়ভাবে সমর্থন দেবে। একমাত্র সমর্থন দেবে না হচ্ছে বিএনপি। হুম তখন বিএনপি এবং জামাত এনসিপির ভিতরে একটা গন্ডগোল লাগবে। সেই সময় দেখা যাবে কার শক্তি কত দূর। বিএনপি বলবে নির্বাচন চাই, জামাত আর এনসিপি বলবে এই মুহূর্তে নির্বাচন করার পরিবেশ নাই, সরকার বলবে পরিবেশ নাই। সুতরাং অধিক সংখ্যক লোক যখন বলবে যে নির্বাচনের পরিবেশ নাই, তখন বিএনপি একা একা নির্বাচন তো করতে পারবে না। সুতরাং সবচেয়ে বেশি বিপদে পড়বে নির্বাচনটা ভন্ডুল হলে বিএনপি। হুম। তো বিএনপির অবস্থানটি কোথায় দেখেন? তারা কালকে একজন আমাকে বলছিলেন যে বিএনপির সামনে একটি মূলা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তারা হয়তো এখনো বুঝতে পারছে না। আপনার কাছে কি মনে হয়? একইভাবে আমার কাছে এটাই মনে হয়, বিএনপির সামনে মুলা তারেক রহমানের সাথে বৈঠক করে যে বিষয়গুলো মীমাংসা করে আসা হয়েছিল, তারা ধরে নিয়েছিলেন যে এইবার আমরা একটা নির্বাচন হবে, স্মুথলি সেই নির্বাচনে আমরা জয়লাভ করবো এবং ক্ষমতায় চলে যাবো। ব্যাপারটা অত সোজা না। হুম। প্রফেসর ইউনূস আহ, সাহেব একাধিক অপশন হাতে না রেখে কোনো গেম খেলতে নামেন না। হ্যাঁ, তিনি তো বলছিলেন যে তিনি আন্তর্জাতিক প্লেয়ার, আন্তর্জাতিক মাঠে খেলেন। আন্তর্জাতিক অবশ্যই, তিনি অবশ্যই আন্তর্জাতিক প্লেয়ার। কারণ আপনি দেখুন না, যখন তারেক রহমানের সাথে তিনি বৈঠক করছেন, তখন তার লোকেরা এখানে কোর্টে একটি আপিল করে দিয়েছে, তারেক রহমানের মামলাগুলোর যে খারিজ হয়ে গিয়েছিল সেই মামলায় আপিল করে দিয়েছে, মামলা আবার চালু করার জন্য হুম করেছে। তার মানে কি, তিনি সবসময় দুটি অপশন রাখছেন, হুম একটি অপশন ফেল করলে আর একটি অপশন তিনি কাজে লাগাচ্ছেন।
তো তো যদি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, তাদের তো দলের বিএনপির অস্তিত্বের রাজনৈতিক সংকটটা। ভবিষ্যৎ কি দেখছেন? না, যদি বিএনপি আপনার নির্বাচন না হয় ফেব্রুয়ারিতে, বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ খুবই খারাপ। আর জামাতের কাছে সে অহরহ মার খেতে থাকে, যেমন ভার্সিটি গুলোতে খেলো, সেইভাবে জাতীয় পর্যায়েও খেতে থাকে, এবং সেখানে অন্য কারো সাপোর্ট পাবে না, সে এনসিপি সাপোর্টও পাবে না, আওয়ামী লীগ জাতীয় পার্টির সাপোর্টও পাবে না। বুঝতে পেরেছি। আমি শেষ করব, তার আগে আরো দুটি প্রশ্ন আপনার কাছে আমার আছে। আপনি জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই মামলার রায়ের তারিখ নির্ধারণ হয়েছে, তো এই রায়ে কি মানে কি থাকবে তা তো সবারই কম বেশি আমরা জানাই যে শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেওয়া হইতে পারে। তো এর প্রভাব কি থাকবে? রায়টি 13 তারিখে ঘোষণা করা হবে, রাইট। নভেম্বরের 13 তারিখে, এবং আপনি যেটি বললেন সেটি হবে। তাকে মানে ফাঁসির দণ্ড দেওয়া হবে, এবং ফাঁসির দণ্ড দেওয়ার পরে নিয়ম অনুযায়ী ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার চিঠি ইস্যু করা হবে, বা ভারতের সাথে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার জন্য আবার চিঠি ইস্যু করা হবে, যে চিঠি ভারত কোনো গুরুত্ব দেবে না, এবং শেখ হাসিনাকে তারা ওইভাবে ফেরত আনতেও পারবে না, এবং এই শাস্তি কার্যকর করতে পারবে না। তো এইটার আপনি ইফেক্ট মোটামুটি মুখস্থ বলে দিচ্ছেন। আপনি কি এই মেটিকুলাস প্ল্যানের সময় ছিলেন নাকি? না, না, আমি 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 ওই প্রত্যাবর্তন চুক্তি যেটা আছে সেইটি পড়ে দেখেছি। তার ভিতরে এতগুলো ইফস এন্ড বাট আছে যে আপনি পড়লে অবাক হয়ে যাবেন। আর হুম। সেটা সেই চুক্তিটি যখন তৈরি করা হয়েছিল, তৈরি করার 5-6 বছর পর সেখানে আরো অনেক টার্মস এন্ড কন্ডিশন ঢোকানো হয়েছিল, যে টার্মস এন্ড কন্ডিশন গুলো দুই দেশের পক্ষে, বাংলাদেশের পক্ষে তো মানা সম্ভবই না। প্রথম টার্মস এন্ড কন্ডিশনই হচ্ছে যে যখন প্রতীয়মান হবে যে ব্যক্তির নামে এই যে প্রত্যর্পণ চুক্তি করা, এই চুক্তির বলে তাকে দেশে ফেরত নিয়ে চাওয়া হচ্ছে, তাকে দেশে ফেরত নিয়ে মেরে ফেলা হবে।